এখন আমরা মৌলগুলির পর্যায়গত ধর্মের প্রবণতা নিয়ে আলোচনা করব। পর্যায় সূত্রেই বলা আছে একটা নির্দিষ্ট সংখ্যার পরে মৌলগুলোর একই রকম ধর্ম ফিরে ফিরে আসে। এই পর্যায় বরাবর মানে একটা পর্যায়ে বাঁদিক থেকে ডান দিকে গেলে এবং শ্রেণী বরাবর মানে একটা শ্রেণী থেকে উপর থেকে নিচের দিকে গেলে ধর্মের কিরূপ পরিবর্তন হয় সেগুলো আমরা আলোচনা করব। তোমাদের সিলেবাসে যে ধর্ম নিয়ে আলোচনা আছে সেগুলো হলো পরমাণুর আকার বা ব্যাসার্ধ, 2 নম্বর হচ্ছে আয়নন বিভব বা আয়নন শক্তি, 3 নম্বর তড়িৎ ঋণাত্মকতা এবং 4 নম্বরে আছে জারণ ও বিজারণ ক্ষমতা। এই ধর্মগুলো পর্যায় সারণীতে অবস্থান অনুযায়ী কিভাবে পরিবর্তিত হয় সেটা আলোচনা করব। আগে বলা হয়েছে যে একই শ্রেণীর মৌলগুলোর ধর্ম একই রকম হয়। এখন আমরা দেখব যে পর্যায় বরাবর এদের কিরূপ পরিবর্তন হচ্ছে এবং শ্রেণী বরাবর একই রকম হলেও কিছু ক্রমশ কিছু কমে বা বাড়ে এইটা দেখা যায়। তো প্রথমে পরমাণুর আকার বা পরমাণুর ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আসলে কি? ব্যাসার্ধ হলো পরমাণুর নিউক্লিয়াস থেকে এদের বাইরের কক্ষে যে ইলেকট্রন কক্ষ, বাইরের যে ইলেকট্রন কক্ষ তার দূরত্ব বোঝায়। এখন এগুলো সরাসরি মাপা যায় না, তাই এদের ক্ষেত্রে করা হয় কি, দুটো পরমাণু মিলে যে অণু গঠিত হয়, ধরো হাইড্রোজেনেরই বলছি, হাইড্রোজেনের ধরো এরকম দুটো পরমাণু মিলে অণু গঠিত হয়েছে, এদের কেন্দ্রে নিউক্লিয়াস আছে। এখানে করা হয় কি, এই নিউক্লিয়াস দুটোর মধ্যে যে দূরত্ব সেটা পরিমাপ করে তার অর্ধেক নেওয়া হয়, সেটাই হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। এবং পরমাণুর ব্যাসার্ধের সাথে আকার সম্পর্কযুক্ত। তোমরা জানো ব্যাসার্ধ জানলে পরমাণুর আকার, আয়তন ইত্যাদি নির্ণয় করা যায়। তো এই পরমাণুর আকার বা ব্যাসার্ধ পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেইটা আমরা এখন আলোচনা করব। একটা পর্যায়ে যে মৌলগুলো আসে, ধরো দ্বিতীয় পর্যায়, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এদের কি হয়, একই কক্ষে এল কক্ষ, তোমরা জানো দ্বিতীয় কক্ষ এল কক্ষে এদের ইলেকট্রন পূর্তি হতে থাকে। একটা করে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাও ক্রমশ বাড়ে। যেমন লিথিয়াম, এতে নিউক্লিয়াসে 3টে প্রোটন আছে, বেরিলিয়ামে 4টে, বোরনে 5টা, কার্বনে 6টা, নাইট্রোজেনে 7টা, অক্সিজেন 8টা, ফ্লোরিনে 9টা, নিয়নে 10টা। কিন্তু এই ইলেকট্রনগুলো সব একই কক্ষে এল কক্ষে প্রবেশ করছে। তার ফলে কি হচ্ছে, নিউক্লিয়াসে ক্রমশ প্রোটন সংখ্যা বাড়ছে, কিন্তু নিউক্লিয়াস থেকে কক্ষের দূরত্ব বাড়ছে না। তার ফলে আকর্ষণ বল বাড়বে, তাই ক্রমশ বাঁদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ বা আকার কমে যাবে। এটা বুঝতে পেরেছ? একটা পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে, আমি আবার বলছি, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা এক এক করে বাড়ে, কিন্তু যেহেতু সব ইলেকট্রনগুলো একই কক্ষে প্রবেশ করে তার ফলে এদের দূরত্ব বাড়ে না, তাই এদের মধ্যে আকর্ষণ বল বাড়ে। নিউক্লিয়াস আর বাইরের কক্ষ তার যে ইলেকট্রনগুলো তাদের মধ্যে আকর্ষণ বল বাড়ে, তাই একটু সংকুচিত হয়ে যায়। সেই জন্য পরমাণুর ব্যাসার্ধ বা আকার একটা পর্যায় বরাবর ক্রমশ কমতে থাকে। এইবার একটা শ্রেণী বরাবর, একটা শ্রেণী থেকে শ্রেণীতে যখন আমরা উপর থেকে নিচের দিকে যাচ্ছি, দেখো লিথিয়াম
এর বাইরের ইলেকট্রন দ্বিতীয় কক্ষে প্রবেশ করছে, সোডিয়াম তৃতীয় কক্ষে প্রবেশ করছে, পটাশিয়াম চতুর্থ কক্ষে প্রবেশ করছে। অর্থাৎ একটা করে কক্ষ সংযোজিত হচ্ছে, মানে দূরত্ব বাড়ছে। তাই উপর থেকে নিচের দিকে এলে অর্থাৎ একটা শ্রেণীতে এদের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে কি হলো, একটা পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়, এবং উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার ক্রমশ বৃদ্ধি পায়। এখানে বলে রাখি, নিষ্ক্রিয় মৌলগুলো এক পরমাণুক, তাই এদের এইভাবে পারমাণবিক ব্যাসার্ধ গণনা করা যায় না, এদের অন্য পদ্ধতিতে। তাই এখানে আমরা নিষ্ক্রিয় মৌলটা বাদ দিয়ে, নিষ্ক্রিয় মৌলর শ্রেণীটাকে বাদ দিয়ে অন্য মৌলের শ্রেণীগুলোর কথা বলছি। এই পারমাণবিক ব্যাসার্ধের পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে ক্রম কি হবে, যদি তৃতীয় পর্যায়ে লিখি Na, greater than Mg, magnesium, greater than অ্যালুমিনিয়াম, তৃতীয় পর্যায়ে দেখো অ্যালুমিনিয়াম, greater than silicon, greater than phosphorus, greater than sulfur, greater than chlorine। এবার উপর থেকে নিচের দিকে গেলে এই প্রথম পর্যায়টাই ধরো লিথিয়াম, less than sodium, less than potassium, less than rubidium, less than cesium। উপর থেকে নিচের দিকে পরমাণুর আকার বা ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তোমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে, সব ধর্মই প্রায় সাধারণভাবে এই পরমাণু ক্রমাঙ্ক কিভাবে পরিবর্তিত হচ্ছে আর পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই দুটো প্রাথমিকভাবে নির্ণয় করে অন্যান্য ধর্মগুলোকে। তো এই হলো মৌলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের পরিবর্তন। আরেকবার বলি, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার ক্রমশ কমতে থাকে, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে এলে পরমাণুর ব্যাসার্ধ বা আকার ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এরপরে আমরা আয়নন বিভব নিয়ে আলোচনা করব। আয়নন বিভবের ব্যাপারটা একটু বোঝো। কোনো মৌলের একটা পরমাণু আমি ধরলাম এ,
এটা বিচ্ছিন্ন অবস্থায় ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে গ্যাসীয় অবস্থায় আছে। ভূমি স্তরে মানে সর্বনিম্ন শক্তি স্তরে গ্যাসীয় একটা মৌলের পরমাণু। একে শক্তি দিলে কি হবে, এর সবথেকে বাইরের কক্ষের যে আলগা ইলেকট্রনটা সেটা ক্রমশ নিউক্লিয়াসের আকর্ষণ থেকে দূরে সরে যাবে, একটা সময় পরে পুরোপুরি এটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এ প্লাস গ্যাসীয় একটা ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে গেছে, প্লাস ইলেকট্রন, এই জন্য যে শক্তি দিতে হচ্ছে এটাকে আয়নীভবন বিভব শক্তি, আয়নাইজেশন, বা আরো সঠিকভাবে বললে প্রথম আয়নন বিভব বলে। এর সংজ্ঞাটা শোনো, এটা তোমাদের মুখস্থ করতে হবে। ভূমি স্তরে বা সর্বনিম্ন শক্তি স্তরে আছে এরকম কোনো একটি মৌলের বিচ্ছিন্ন পরমাণু গ্যাসীয় অবস্থা থেকে এর সবথেকে বাইরের কক্ষের ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বিচ্ছিন্ন করে গ্যাসীয় অবস্থায় একক ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে মানে ক্যাটায়নে পরিণত করার জন্য সর্বনিম্ন যে শক্তি দিতে হয় সেটাই হচ্ছে ওই মৌলের আয়নন বিভব বা প্রথম আয়নন বিভব। কোনো একটা মৌলের পরমাণু ভূমি স্তরে গ্যাসীয় অবস্থায় আছে, তাকে শক্তি দিলে তার সবথেকে বাইরের কক্ষের আলগা ইলেকট্রনটা ওই পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ওই পরমাণুটি একক ধনাত্মক আধান বিশিষ্ট গ্যাসীয় ক্যাটায়নে পরিণত হবে। এই জন্য ন্যূনতম যে শক্তি দিতে হয় সেটাই ওই মৌলের পরমাণুর আয়নন বিভব। এটাকে প্রকাশ করা হয় কিলো ক্যালোরি পার মোল, মানে এক মোলের জন্য কত কিলো ক্যালোরি শক্তি দিতে হয়, বা জুল পার মোল, এক মোলের জন্য কত জুল শক্তি দিতে হয়, অথবা ইলেকট্রোভ্যালেন্ট বাই অ্যাটম কত ইভি শক্তি দিতে হয়। এইভাবে একে প্রকাশ করা হয়, কত ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম শক্তি দিতে হয়। এইটাই হচ্ছে প্রথম আয়নন বিভব। তো এইটা কিভাবে একটা পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে পরিবর্তিত হবে, দেখো আমরা আগেই পড়েছি বাঁ দিক থেকে ডান দিকে একটা পর্যায় বরাবর গেলে ক্রমশ নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে কিন্তু আকার কমে যায়। তাহলে কি হবে, বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পায়, তাহলে বাইরের ইলেকট্রনটাকে অপসারিত করতে ক্রমশ বেশি শক্তি লাগবে, অর্থাৎ আয়নন বিভবের মান ক্রমশ বাঁ দিক থেকে ডান দিকে বাড়বে। তাই এই যে কোনো একটা পর্যায়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলে আয়নন বিভবের মান বাড়ে। এখানে দুটো ব্যতিক্রম আছে, তার কারণ তোমরা পরে জানবে। তো সাধারণভাবে এদের যে পরিবর্তনটা হয় আমি লিখছি,
দেখো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। বোরনের থেকে কার্বনের বেশি, কার্বনের থেকে নাইট্রোজেনের বেশি, নাইট্রোজেন থেকে ফ্লুরিনের বেশি। কিন্তু এই দুটো জায়গায় ব্যতিক্রম দেখা যায়। বেরিলিয়ামের বোরনের থেকে বেশি, নাইট্রোজেনের অক্সিজেনের থেকে বেশি। সাধারণভাবে বলা যায় বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, কিন্তু এই দুটো জায়গায় ব্যতিক্রম দেখা যায়। এদের অধিক স্থায়িত্বের জন্য এই ব্যাপারে তোমরা আরও উঁচু ক্লাসে পড়বে। এবার একটা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে গেলে আয়নন বিভবের মানের কিরূপ পরিবর্তন হয়। দেখো তোমরা আগে পড়েছো, যত উপর থেকে নিচের দিকে যাবে তাদের পরমাণুর আকার বা ব্যাসার্ধ বাড়বে। তাহলে নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রনের আকর্ষণ কমে যাবে। তাহলে বাইরের ইলেকট্রনগুলো অপেক্ষাকৃত সহজে বর্জিত হবে, অর্থাৎ কম শক্তি লাগবে, অর্থাৎ আয়নন বিভবের মান কম হবে। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, ফ্রান্সিয়াম মৌলটা তেজস্ক্রিয়, তাই একে সাধারণত রাসায়নিক ধর্মের ক্ষেত্রে আমরা আলোচনা করি না। তাহলে উপর থেকে নিচের দিকে এলে ক্রমশ আয়নন বিভবের মান হ্রাস পাবে। আয়নন বিভব হ্যালোজেনগুলোকেও নিষ্ক্রিয় মৌলগুলোকেও ধরা হবে, ফ্লুরিন, তারপরে নিয়ন। ব্যাসার্ধর ক্ষেত্রে ধরা হয়নি, এখানে ধরা হবে। যত বাঁদিক থেকে ডান দিকে যাবে ক্রমশ মান বাড়বে আয়নন বিভবের। তাহলে একই পর্যায়ের ক্ষার ধাতুগুলোর সব থেকে কম এবং নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে সব থেকে বেশি। আর উপর থেকে নিচের দিকে এলে আয়নন বিভবের মান ক্রমশ হ্রাস পায়। তাহলে সব থেকে বেশি আয়নন বিভব সব মৌলগুলোর মধ্যে কার বেশি? সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল হল হিলিয়াম, সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌল। আর সর্বনিম্ন আয়নন বিভব হচ্ছে স্বাভাবিক মৌলগুলোর মধ্যে সিজিয়াম। এই হচ্ছে আয়নন বিভব। সংজ্ঞাটা মুখস্থ করবে। আর পর্যায় বরাবর সাধারণত আয়নন বিভবের মান বেশি, শ্রেণী বরাবর আয়নন বিভবের মান হ্রাস পায়। যে কোনো শ্রেণীর মৌলগুলোর যদি আয়নন বিভবের মানের ক্রম লিখতে দেয় এই অনুযায়ী করতে হবে, পর্যায় বরাবরও তাই। এইভাবে তোমাদের শিখতে হবে যে মৌলগুলোর, বিভিন্ন মৌলের আয়নন বিভবের মানের কিরূপ পরিবর্তন হয়। এরপরে আমরা আলোচনা করব তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে অপর কোনো মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায়
কোনো মৌলের একটি পরমাণুর ওই বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, একেই বলা হয় ওই যৌগের মধ্যে ওই মৌলটির তড়িৎ ঋণাত্মকতা। ধরো এ এবং বি দুটো মৌল সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ আছে। তোমরা জানো সমযোজী বন্ধন গঠিত হয় এ একটা ইলেকট্রন ও একটা ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় গঠন করে, ইলেকট্রন জোড় উভয়ই ব্যবহার করে। এবার এই ইলেকট্রন জোড়কে এ এবং বি এদের নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাই হচ্ছে ওই অণুটার মধ্যে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা। যেমন নির্দিষ্টভাবে যদি বলি হাইড্রোজেন আর ক্লোরিন, তোমরা জানো হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং ক্লোরিনের বাইরের কক্ষে সাতটা ইলেকট্রন থাকে। এই হাইড্রোজেন আর ক্লোরিন একটা ইলেকট্রন জোড় গঠন করে উভয়ের বাইরের কক্ষ পূর্ণ করে। এই ইলেকট্রন জোড়ের উপর হাইড্রোজেনের আকর্ষণ বা ক্লোরিনের আকর্ষণ সমান নয়। ক্লোরিনের আকর্ষণ এই জোড়ের উপরে বেশি, তাই ক্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় বেশি। এটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। অপর কোনো মৌলের পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় কোনো মৌলের একটি পরমাণুর ওই বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, এটাই হলো ওই অণুতে ওই মৌলটার তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা পর্যায় বরাবর কিভাবে পরিবর্তিত হবে? এটা তো আসলে ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার ক্ষমতা। তাই দেখো পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে আমরা দেখেছি যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ে এবং পরমাণুর আকার হ্রাস পায়। এর ফলে যত বাঁদিক থেকে ডান দিকে যাবে তত ইলেকট্রন জোড়ের প্রতি আকর্ষণ বেশি হবে। নিউক্লিয়াসে প্রোটন বাড়ছে আবার আকার কমে যাচ্ছে, তাই বাঁদিক থেকে ডান দিকে গেলে ওই ইলেকট্রন জোড়ের উপর আকর্ষণ ক্রমশ বাড়বে। তাই বাঁদিক একটা পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান ক্রমশ বৃদ্ধি পায়। যে কোনো একটা পর্যায়ের যদি আমরা লিখি, ধরো সোডিয়াম, তার থেকে ম্যাগনেসিয়ামের বাড়বে, তার থেকে অ্যালুমিনিয়ামের বাড়বে, তার থেকে সিলিকনের বাড়বে, তার থেকে ফসফরাসের বাড়বে, তার থেকে সালফারের বাড়বে, তার থেকে ক্লোরিনের বাড়বে। এখানে যেহেতু নিষ্ক্রিয় মৌলগুলো সাধারণভাবে যৌগ গঠন করে না, তাই এই তড়িৎ ঋণাত্মকতার মানে তাদের ধরা হবে না। তাহলে বাঁদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়ে, উপর থেকে নিচের দিকে গেলে কি হবে? ক্রমশ আকার বেড়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন জোড় থেকে তাদের নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যাবে, তার ফলে আকর্ষণ বল কমে যাবে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাবে। একটা পর্যায় বরাবর বাঁদিক থেকে ডান দিকে গেলে বাড়বে, কিন্তু শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে এলে কমবে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ কার হবে? দেখো বাঁদিক থেকে ডান দিকে গেলে বাড়ছে, ওপর থেকে নিচের দিকে কমছে। তাহলে ডান দিকের কোণার যে মৌল ফ্লুরিন, আমি আগেই বলেছি নিষ্ক্রিয় মৌলগুলো সাধারণত যৌগ গঠন করে না, তাই এখানে এদের ধরা হবে না। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লুরিন এফ, এবং সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হলো সিজিয়াম। সিজিয়াম, ফ্রান্সিয়ামকে ধরা হবে না, এটা তেজস্ক্রিয় মৌল বলে। এ হলো তড়িৎ ঋণাত্মকতা। এটা দুটো মৌলের
তো ইলেকট্রন জোড়কে আকর্ষণ করার আপেক্ষিক ক্ষমতা, সেই জন্য এর কোনো একক নেই। এরপরে জারণ বিজারণ ধর্ম। ইলেকট্রনীয় ধারণার ভিত্তিতে তোমরা জানো জারণ হচ্ছে ইলেকট্রন বর্জন। কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন বর্জন করলে তার জারণ হয়। আর বিজারণ ঠিক উল্টো। কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করলে তার হয় বিজারণ। এখন জারণ ক্ষমতা হচ্ছে যে অন্যকে জারিত করে। তাহলে যে অন্যকে জারিত করে সে কি করবে? অন্যের থেকে ইলেকট্রন নিয়ে নেবে, যেগুলোকে জারক দ্রব্য বলা হয়। জারণ ক্ষমতা হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতা। আর বিজারণ ক্ষমতাটা উল্টো। ইলেকট্রন দান করার বা বর্জন করার ক্ষমতা। এখন বাঁ দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা কমবে না বাড়বে? বাঁ দিক থেকে ডান দিকে গেলে আমরা দেখেছি নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, পরমাণুর আকার কমে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়বে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বাড়ছে, আবার আকার কমে যাচ্ছে। তার ফলে ইলেকট্রনের প্রতি আকর্ষণ ক্ষমতা বাড়বে, অর্থাৎ জারণ ক্ষমতা বাড়বে। তাহলে জারণ ক্ষমতা বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ বৃদ্ধি পায়, উপর থেকে নিচের দিকে এলে হ্রাস পাবে, কারণ দূরত্ব বেড়ে যাচ্ছে, আকর্ষণ করার ক্ষমতা কমছে। তাহলে জারণ ক্ষমতা বাম দিক থেকে একটা পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ক্রমশ বাড়ে, এবং একটা শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে এলে ক্রমশ কমে।
শ্রেণী বরাবর উপর থেকে নিচে ক্রমশ কমে। তাহলে সর্বোচ্চ জারণ ক্ষমতা সম্পন্ন মৌল কোনটা হবে? ফ্লুরিন। আর সর্বনিম্ন জারণ ক্ষমতা সম্পন্ন মৌল হলো সিজিয়াম। এইগুলো পরীক্ষায় চাওয়া হয়, এইগুলো মনে রাখবে। এবার বিজারণ ক্ষমতা ঠিক উল্টো হবে। বিজারণ ক্ষমতা হচ্ছে ইলেকট্রন বর্জন করার ক্ষমতা। বাঁদিকের মৌলগুলোর আকার বড়, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কম, তাই এদের বর্জন করা সহজ হবে। যত বাঁদিক থেকে ডান দিকে যাবে তত বর্জন করা শক্ত হয়ে যাবে। তাই বিজারণ ক্ষমতা ঠিক উল্টো হবে। বাঁদিক থেকে ডান দিয়ে গেলে ক্রমশ হ্রাস পাবে, উপর থেকে নিচের দিকে গেলে বৃদ্ধি পাবে। তাহলে সর্বোচ্চ বিজারণ ক্ষমতা সম্পন্ন মৌল হলো সিজিয়াম। যদি আমরা হ্যালোজেনগুলোকে লিখি, জারণ ক্ষমতার ক্রমানুসারে এদের সাজাও। জারণ ক্ষমতা আমরা দেখেছি ফ্লুরিনের সব থেকে বেশি, জারণ ক্ষমতা ফ্লুরিনের সব থেকে বেশি, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপরে আয়োডিন। এইভাবে সাজাতে হবে। ধরো সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের বিজারণ ক্ষমতার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে কি হবে? সোডিয়াম সব থেকে কম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে সবচেয়ে বেশি হলো সিজিয়াম। এইভাবে বিভিন্ন ধর্ম অনুযায়ী মৌলগুলোকে পর্যায় বরাবর কিরূপ পরিবর্তন হয় পরীক্ষায় জিজ্ঞাসা করা হবে, বা শ্রেণী বরাবর কিরূপ পরিবর্তন করা হয়, অথবা নির্দিষ্ট মৌলের নাম উল্লেখ করে দিতে পারে। সেই ক্ষেত্রে তাদের পর্যায় সারণীতে অবস্থানটা তোমাদের মনে রাখতে হবে। বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর নাম বা সংকেত অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে তাদের নাম দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এদের চিহ্ন Li, Be, Be, CN, O, F, Ne। তৃতীয় পর্যায়ের মৌলগুলোর নাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর বিশেষ করে কয়েকটা শ্রেণী, যেমন হ্যালোজেন শ্রেণী অবশ্যই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই চারটে অবশ্যই পারলে অ্যাস্টাটিন। প্রথম শ্রেণীর মৌলগুলো হাইড্রোজেন আছেই, তাছাড়াও লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এইগুলো মনে রাখতে হবে। দ্বিতীয় শ্রেণীর মৌলগুলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের নাম মনে রাখতে হবে। 16 নম্বর শ্রেণী অক্সিজেন শ্রেণী, যাদের চ্যালকোজেন বলে, এদেরও অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, অন্তত চারটে মৌল মনে রাখবে। 15 নম্বর শ্রেণী নাইট্রোজেন শ্রেণী, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। এই রকম মৌলগুলোর
কে পরপর মনে রাখতে হবে, কারণ ধর্মের পরিবর্তন যদি চায় এবং মৌলগুলোর চিহ্ন বা নাম উল্লেখ করে দিলে তোমাদের পজিশন থেকেই বলতে পারবে কীরূপ পরিবর্তন হয়। এছাড়া যা চাওয়া হয়, একটি সন্ধিগত মৌলের নাম লেখো, বা একটি ল্যান্থানাইড মৌলের নাম লেখো, নাম বা চিহ্ন। একটি অ্যাক্টিনাইড মৌলের নাম বা চিহ্ন লেখো। ইউরেনিয়ামোত্তর মৌলের একটির নাম বা চিহ্ন লেখো। এই রকম প্রশ্ন আসে। তো তোমরা আজকে এই পর্যায় সারণী এবং পর্যায় সারণীতে অবস্থান অনুযায়ী তাদের ধর্মের পর্যাবৃত্ততা এই সম্পর্কে জানলে পরবর্তী পর্যায়ে আমরা এই অধ্যায়ের উপর কি কি প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।